স্বাগত ডিবিসির নির্বাচিত সংবাদে। আগামীকাল সকাল 10টা থেকে 10:30টার মধ্যে দেশে পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে স্থানীয় সময় সোমবার বিকেল 4:10 বা বাংলাদেশ সময় রাত 9:10 দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবেন তিনি। ঢাকায় তাকে বরণ করতে মুখিয়ে বিএনপি নেতাকর্মীরা। প্রস্তুত গুলশানের বাসভবন ফিরোজাও। তবে সবাইকে শৃঙ্খলা মেনে অভ্যর্থনা জানাতে বলেছে দল। এদিকে বেগম খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণে সহায়ক হবে এমন মত দলটির নেতাদের। চিকিৎসা শেষে প্রায় 4 মাস পর মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কাতারের আমিরে দেয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে রওনা দেবেন বেগম জিয়া। মঙ্গলবার সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। এই সফরে তার সঙ্গী হচ্ছেন 2 পুত্রবধূ। 17 বছর পর দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান আর আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমান বেগম জিয়ার সঙ্গেই লন্ডনে গিয়েছিলেন। তার জন্য সমস্ত দেশের মানুষই উদ্গ্রীব এবং সবাই কিন্তু একসঙ্গে নেমে যায়। এই সমস্ত জন্য কিন্তু এই শৃঙ্খলা রক্ষা করা একটু কঠিন। তারপরেও আমাদের দল থেকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, এমনকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও নির্দেশনা দিয়েছেন সবকিছু যাতে শৃঙ্খলার মধ্যে থাকে। এরই মধ্যে চেয়ারপারসনকে বরণ করা নিয়ে নেতাকর্মীদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছে বিএনপি। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল সহ পেশাজীবী সংগঠন বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কোথায় কিভাবে অভ্যর্থনা জানাবে তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, বেগম জিয়ার ফেরা গণতন্ত্রের উত্তরণের পথে দেশকে এগিয়ে নিতে সাহস, নির্দেশনা এবং আশা যোগাবে। আমরা মনে করি তার উপস্থিতি বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণে আমাদের জন্য শক্তি, সাহস এবং নির্দেশনা অবশ্যই তিনি দেবেন। আমরা মনে করি তার উপস্থিতি বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের পক্ষে একটি শক্তি। এ সময় তিনি আরও বলেন, শিগগিরই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রস্তুতি চলছে বাসা, রাজনৈতিক কার্যালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব শিগগির দেশে ফিরবেন। আমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিচ্ছি ওনার অবস্থানের জন্য, ওনার সিকিউরিটি এবং ওনার পলিটিক্যাল পার্টির যে দফতর, কোথায় বসবেন, কোথায় থাকবেন, এগুলো আমরা সব আয়োজন শুরু করে দিয়েছি। দলীয় বলয়ের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তায় সরকারের পক্ষ থেকেও সর্বোচ্চ ব্যবস্থা থাকছে বলেও জানান স্থায়ী কমিটির এই সদস্য। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার দেশে আসা নিয়ে আমাদের দুজন সহকর্মী যুক্ত হচ্ছেন। লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সাংবাদিক আব্দুল কাইয়ুম এবং গুলশান থেকে আমাদের সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন। আব্দুল কাইয়ুম, আনোয়ার হোসেন, দুজনকে স্বাগত জানাই। আব্দুল কাইয়ুম, এরই মধ্যে দলের নেতারা হিথ্রো বিমানবন্দরের বাইরে চলে এসছেন। আপনার সঙ্গে এম এ মালিকও আছেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি। আপনার মাধ্যমে জানতে চাই তাদের প্রস্তুতি এবং তারা কি কি করবেন এই তাদের নেত্রীকে বিদায় জানাতে। হ্যাঁ জুয়েল ভাই, দীর্ঘ 4 মাস পরে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন থেকে আর ঘন্টা খানেক পরে বাংলাদেশ কাতারের উদ্দেশ্যে রওনা দেবেন। এরপরে বাংলাদেশে যাবেন। আমরা সৌভাগ্যবান, বেগম জিয়ার সফর সঙ্গীর মধ্যে অন্যতম বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক আমার সাথে আছেন। মালেক ভাইয়ের কাছে জানতে চাইব ওনাদের প্রস্তুতি সম্পর্কে। মালেক ভাই, ধন্যবাদ আপনাকে। আপনি বেগম জিয়া কবে যাবেন, কয়জন যাচ্ছেন, কিভাবে একটু সংক্ষিপ্ত করে বলবেন আমাদের? ধন্যবাদ ভাই আপনাকে এবং ডিবিসি কে, যে আপনারা আমাদের নেত্রীর জন্য কনসার্ন এবং বিভিন্ন সময়েই আপনি দেখছি যে আপনারা প্রত্যেকটা সাংবাদিক উনি আসার পর থেকে লন্ডনে আপনারা খোঁজ নিচ্ছেন। ইভেন হসপিটালের সামনে ঠান্ডার মাঝখানে আপনারা দাঁড়িয়েছিলেন। এখনো আপনারা এই প্রচন্ড বাতাস এখানে এবং এখনো ঠান্ডা রয়েছে লন্ডনে এবং সেখানে আপনারা উপস্থিত। আমাদের সফর সম্পর্কে একটু বলে দেন আমাদের। আলহামদুলিল্লাহ, আমাদের স্পেশালি আজকে এখানে হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যে তারা চলে আসছেন এবং আরো আসতেছেন। আমাদের নেত্রী এই এখন বাসা থেকে রওনা দিবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি গাড়ি ড্রাইভ করছেন, ওনার সাথে রয়েছেন ডক্টর জুবাইদা রহমান, শামিলা রহমান এবং এই এয়ারপোর্ট পর্যন্ত আসতেছেন ব্যারিস্টার জাইমা রহমান এবং ওনার অপর মেয়েরাও তারা আসতেছে। আমরা আজকে যদিও আমরা খুব বেশি, কারণ যুক্তরাজ্যে বিশ্বের মধ্যে
বাংলাদেশের পরে সবচেয়ে বেশি আন্দোলন করেছে যুক্তরাজ্য, এবং সেই আন্দোলনে আমাদের গত 15-16 বছর ধরে আমাদের আন্দোলন ছিল যে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ সাহেব, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের সেখানে নির্দেশেই যুক্তরাজ্য, বিএনপি, আমরা এই ইয়াং মুক্তিযোদ্ধা, নতুন মুক্তিযোদ্ধা হিসাবে আমরা সবাই অংশগ্রহণ করেছে। বেগম জিয়া এখানে যাত্রা শুরু করে কাতারে কত সময় যাত্রা বিরতি করতে পারে, এবং ওনার সাথে যেটা যে টিমে যেটা আমাদের ওনার ফুল ফ্যামিলি, যেটা আপনারা ইতিমধ্যে সেখানে ডাক্তারদেরকে নিয়ে উনি আছেন, এবং এই টিমের সাথে আমিও যাচ্ছি, আমার ওয়াইফ যাচ্ছে, এবং আমাদের সেক্রেটারি সবাই যাচ্ছি। কাতারে এইখান থেকে 4:10 দিকে বোধহয় ফ্লাইটটা যাবে। কাতারে 1 ঘন্টা উনি ইয়ে করবেন, এখানে রেস্ট নিবেন, অথবা আপনারা বলছেন ডাক্তাররা, ফুল টিম ডাক্তার রয়েছে, কাতারিয়ান ডাক্তাররাও রয়েছে, আমাদের ডক্টর জাহিদ ভাই, তারপরে শাহ ভাই, তারপরে জাফর ভাই, বা আরো ডাক্তার যারা আছেন তারা বাংলাদেশ থেকে আরো 2 জন আসছেন, তারাও থাকবেন। আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি যে সবার কাছে দোয়া চাইছি যে সবাই যেন ম্যাডামের জার্নিটা যেন রিল্যাক্স হয় এবং নিরাপদ হয়ে, এটা বাংলাদেশের পৃথিবীর যেখানে আমাদের এই অনুষ্ঠানটা দেখতেন, বক্তব্য শুনছেন, সবাই দোয়া করবেন যাতে উনি রিল্যাক্স ভাবে পৌঁছতে পারেন। মালিক ভাই, ধন্যবাদ আপনার এবং চেয়ারপারসনের নিরাপদ সফলতা কামনা করি। জুয়েল ভাই, শুনলেন শুনলাম আব্দুল কাইয়ুম, আপনাকে ধন্যবাদ, আপনাকে অনেক কৃতজ্ঞতা। আপনি থাকবেন অবশ্যই, আমরা প্রতি খবরেই আপনার কাছ থেকে আপডেট জানতে থাকবো। আপনাকে অনেক ধন্যবাদ। পাশাপাশি আব্দুল মালিক, এম.এ. মালিক, তাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই মুহূর্তে আমরা গুলশানে ফিরোজার সামনে যাব। ফিরোজার সামনে আমাদের আরেক সহকর্মী আছেন, সহকর্মী আনোয়ার হোসাইন, তার কাছ থেকে জানবো ফিরোজার প্রস্তুতি সম্পর্কে। এরই মধ্যে আপনি খবর পেয়েছেন যে এরই মধ্যে বেগম খালেদা জিয়া বাসভবন থেকে রওনা হয়েছেন এয়ারপোর্টের উদ্দেশ্যে, সেখান থেকে হিথ্রো হয়ে, কাতার হয়ে তারপর কালকে সকাল নাগাদ পৌঁছবেন। প্রস্তুতির খবর জানি আপনার কাছ থেকে। জুয়েল, যেটি বলতে চাই, আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই যে দেশে ফেরাকে নিয়ে আসলে এখন একরকম ক্ষণ গণনা চলছে। প্রতীক্ষার প্রহর গুনছেন আসলে এই দেশের অন্যতম সর্ববৃহৎ দল বিএনপির লাখো নেতাকর্মী, এটা আমরা বলতেই পারি। আর এই যে গুলশানে তার যে বাসভবন ফিরোজা, সেটি আমরা কয়েকদিন ধরেই দেখাচ্ছিলাম যে একটি প্রস্তুতি চলছে, এখানে গোছানো চলছে। ঠিক এখনও যদি বলি তাহলে জুয়েল বলতে হবে যে এখনও আমরা কিন্তু দেখছি এখানে ইলেকট্রিক ম্যান, অর্থাৎ লাইনের যারা কাজ করেন বিদ্যুৎ বিভাগের, তারাও কিন্তু এখন পর্যন্ত আমরা কাজ করতে দেখছি। অর্থাৎ এই যে একটি সামগ্রিক প্রস্তুতি এই আমরা গত কয়েকদিন থেকেই দেখছি, সেটি এখন পর্যন্ত অব্যাহত আছে। তবে একটি বিষয় একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই বিএনপি নেত্রীর ফেরাকে কেন্দ্র করে আমরা একটু বরাবরই যেটি দেখি যে এই বাসভবনের সামনে নেতাকর্মীদের একটি ভিড় থাকে, কিন্তু সেটি এখন পর্যন্ত আমরা দেখছি না। কিন্তু এখানকার যে তোড়জোড়, অর্থাৎ এই যে বাসভবন ঘিরে, বাসভবন গোছানো থেকে শুরু করে, অর্থাৎ এই যে একটু রক্ষণাবেক্ষণকে আরও বেশি একটু সামনে নিয়ে আসা, অর্থাৎ প্রয়োজনীয় পর্যাপ্ত যে কাজকর্মগুলো রয়েছে তার দিক থেকে এখানকার যে লোকজন আছেন, কর্মকর্তারা যারা আছেন, তারা কিন্তু খুবই ব্যতিব্যস্ততার মধ্যে এখানে আছেন, এমনটা কিন্তু আমরা বলতেই পারি। তো সব মিলিয়ে যদি জুয়েল বলি তাহলে বলতে হবে যে এই বিএনপি নেত্রীর যে গুলশানের বাসভবন ফিরোজা প্রস্তুতির যে কাজকর্ম, সেটি এখন পর্যন্ত চলছে, অব্যাহত আছে। তবে হয়তো সময় যত গড়াবে আরও আমরা হয়তো বলতে পারবো যে নেতাকর্মীদের, উৎসুক নেতাকর্মী, তারাও হয়তো এখানে ধীরে ধীরে হয়তো আসতে শুরু করবেন, এমনটা আমরা বলতেই পারি। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। IMF এর ঋণ নিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি সরকার। শর্ত পূরণ না হওয়ায় ঋণের বাকি কিস্তির অর্থ ছাড় দিতে রাজি নয় সংস্থাটি। অন্যদিকে কঠিন শর্ত মেনে ঋণ নিতে রাজি নয় নীতি নির্ধারকরাও। এমন পরিস্থিতিতে পুরো ঋণ কর্মসূচি পড়েছে অনিশ্চয়তায়। যদিও কেন্দ্রীয় ব্যাংক মনে করছে IMF এর শর্ত পুরোপুরি পূরণ না হলেও সঠিক পথে আছে বাংলাদেশ। আর বিশ্লেষকরা মনে করেন IMF কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সতর্কতার সঙ্গে। ভঙ্গুর অর্থনীতির শ্রীলঙ্কাকে সহজ শর্তে ঋণ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF, কিন্তু বাংলাদেশের বেলায় জুড়ে দেওয়া হচ্ছে কঠিন শর্ত।
সংস্থাটির ঋণ কর্মসূচি শুরুর পর জ্বালানি তেলের দাম বাড়ানো, ভর্তুকি কমিয়ে আনা এবং নানামুখী সংস্কারের চাপে দেশের অর্থনীতি পরে চ্যালেঞ্জের মুখে। লাগাম ছাড়া হয় মূল্যস্ফীতি। 5ই আগস্ট পট পরিবর্তনের পর অর্থ পাচার কমে আসলে পতনের ধাক্কা কাটিয়ে উঠেছে রিজার্ভ, আর মূল্যস্ফীতির গতিও কিছুটা মন্থর। এমন পরিস্থিতিতে কঠিন শর্ত মেনে ঋণ নিতে রাজি নন নীতি নির্ধারকরা। যেটা আমাকে বলেতো তোমার 2 বছর লাগবে রিকভারি করার জন্য, সেখানে আমি 6 মাসের মধ্যে আমার ইকোনমিকে টার্নারাউন্ড করে দিচ্ছি। IMF অনেক শর্ত দিচ্ছে সাবসিডি তোলার জন্য। আপনারা জানি খুশি হবেন, আমরা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজন হলে আমরা IMF থেকে বেরিয়ে আসবো। তবে বিশ্লেষকরা বলছেন, এখনই ঋণ কর্মসূচি থেকে বের হয়ে আসা ঠিক হবে না। এতে হাত গুটিয়ে নিতে পারে অন্য দাতাগোষ্ঠীরাও। বের হয়ে আসাটা হয়তো এখনই আমার মনে হয় সেই দিকে না যাওয়াই ভালো, বরঞ্চ হার্ড নেগোসিয়েশন তাদেরকে পারসিউ করা IMF-কে এবং বুঝিয়ে বলা যে কেন কোনটা এই মুহূর্তে সম্ভব না। IMF-এর সব শর্ত পূরণ না হলেও সঠিক পথেই আছে সংস্কার কার্যক্রম, এমন দাবি কেন্দ্রীয় ব্যাংকের। তৃতীয় ও চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। IMF বলেছে আমরা আরও কিছুদিন আলোচনা অব্যাহত রাখবো। একটা প্যারামিটার সেট করা আছে, আমরা হয়তো বা প্যারামিটারের যেই পয়েন্টে অ্যাচিভ করার কথা সেটা অ্যাচিভ করতে পারিনি, কিন্তু ওই অ্যাচিভের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এদিকে ICC গ্লোবাল ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান জানান, বাণিজ্যিক লেনদেনে বাংলাদেশের সুনাম থাকা সত্ত্বেও বৈশ্বিক ব্যাংকিং পরিসরে দেশটি ভালো ঋণ গ্রহীতা হিসেবে পরিচিতি পায়নি। ঋণ পরিশোধে বাংলাদেশের সুনাম আছে, ভালো ক্লায়েন্ট হলেও বাংলাদেশকে উপেক্ষা করা হচ্ছে। তাই আন্তর্জাতিক ব্যাংকিং পরিসরে বাংলাদেশের প্রতি মনোভাব বদলাতে জোরালো আওয়াজ তোলা উচিত। IMF-এর সঙ্গে বাংলাদেশের $470 কোটি ঋণ কর্মসূচি শুরু হয় 2023 সালের 30 জানুয়ারি। 3 কিস্তিতে $231 কোটি ছাড় দেয় সংস্থাটি। বাকি $239 কোটি ছাড় দিতে শুরু হয় দর কষাকষি। চতুর্থ কিস্তি আটকে যাওয়ার পর পঞ্চম কিস্তির বিষয়ে সমঝোতা হয়নি এখনও। তৃতীয় ও চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রেদওয়ানুল হক, DBC নিউজ, ঢাকা। ডেপুটি চিফ রিপোর্টার মুস্তফা মাহবুব যুক্ত হচ্ছেন বার্তা কক্ষ থেকে। মাহবুব, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। IMF থেকে বেরিয়ে আসা কি খুব সহজ হবে, আর বেরিয়ে আসলে আমাদের সংকটটা কি হতে পারে? জুয়েল, এখানে দুটি বিষয়ে আমি আপনাকে আগে ছোট করে বলতে চাই। একটি হচ্ছে যে অর্থটি বাকি আসলে আমাদের ঋণ হিসেবে পাওয়ার কথা, সেই অর্থটি কি এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির জন্য খুব বেশি প্রয়োজন আছে? যদি টাকার বিচারে আপনি দেখেন বা অর্থের বিচারে আপনি দেখেন, আসলে খুব বেশি প্রয়োজন এই মুহূর্তে নেই। কারণ আমার হাতে যে তথ্য আছে সেটি বলছে এখন পর্যন্ত মাসভিত্তিক তথ্যের ক্ষেত্রেই যদি যায়, আমাদের গড় আমদানি হচ্ছে 5.78 বা 5.6 বিলিয়ন ডলারের কাছাকাছি আমাদের গড় আমদানি। এর বিপরীতে যে দুটি উৎস থেকে বৈদেশিক মুদ্রা আয় হয়, একটি বৈদেশিক প্রবাসীদের পাঠানো প্রবাস আয় এবং রফতানি, এই দুটো দিকেই যদি ক্যালকুলেশন করি আমরা, সেটি কিন্তু প্রায় 6 বিলিয়নের বেশি। অর্থাৎ আমদানি এবং রপ্তানির যে ভারসাম্য যেটি হারিয়ে গিয়েছিল, নষ্ট হয়েছিল, সেটি অনেকটাই কিন্তু ফিরে এসেছে। তো সেই বিচারে আসলে এই মুহূর্তে অর্থনীতির জন্য এই অর্থের বিচারে এই ঋণটি আসলে প্রয়োজন খুব বেশি নেই। সেই জায়গা থেকে কিন্তু সরকার বলতেই পারে যে IMF-এর ঋণ না নিলেও আসলে কিছু যায় আসে না। কিন্তু বিষয় হচ্ছে বিশ্ব অর্থনীতির যে ব্যবস্থাটি আছে, সেই ব্যবস্থায় আপনি যদি IMF বা বিশ্ব ব্যাংকের মতো যে সংস্থাগুলো আছে তাদের স্বীকৃতির জায়গা থেকে যদি এটি চিন্তা করেন, অন্য অপরাপর যে উন্নয়ন সহযোগী সংস্থাগুলো আছে, যেমন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকার মতো যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা কিন্তু কোনো দেশকে ঋণ দেবে কি দেবে না, সহায়তা দেবে কি দেবে না, সেই সিদ্ধান্তটি নেওয়ার আগে সেই দেশ সম্পর্কে IMF বা ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক কি মতামত দিচ্ছে সেটিকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করে। তো সেই জায়গায় কিন্তু একটি কঠিন পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা অবশ্যই আছে। জি, সে জায়গা থেকে যে রিপোর্টেও আমাদের সহকর্মী উল্লেখ করলেন যে শ্রীলঙ্কাকে সহজ শর্তে ঋণ দিল, আমাদের ক্ষেত্রে এত কঠিন কঠিন শর্ত কেন? কি মনে হয় আপনার? সেটির অবশ্যই একটি রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক দিক নিশ্চয়ই আছে। কারণ আপনি দেখবেন 2023 সালে যখন আসলে এই ঋণ প্রক্রিয়ার মধ্যে আমরা গেলাম, শর্তগুলো কিন্তু তখন থেকেই জুড়ে দেওয়া ছিল। পরবর্তী 41 মাসে 7 কিস্তিতে আসলে এই পুরো প্রক্রিয়াটি বা প্যাকেজটি হওয়ার কথা, এবং এই সংস্কার কার্যক্রমগুলো এর মধ্যেই আসলে হওয়ার কথা ছিল। এরপরে যে রাজনৈতিক পট পরিবর্তন হলো,
সেটিকে আসলে আইএমএফ কতটুকু বিবেচনায় নেবে সেটি একটি বড় বিষয়। এবং যে কথাটি বলা হচ্ছে ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়া, সেই জায়গায় আসলে যাওয়ার মতো যে রিজার্ভের যে ভিত সেটি কিন্তু এখনো বাংলাদেশ সেই পর্যায়ে যেতে পারেনি। আমার কাছে যে তথ্য আছে এই মুহূর্তে, এটি এপ্রিলের 30 তারিখের যে তথ্য, সেই অনুযায়ী কিন্তু আমরা দেখছি বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ সেটি কিন্তু আইএমএফের যে পদ্ধতি সেই পদ্ধতি হিসেবেও 21.73 বিলিয়ন ডলার, অর্থাৎ 3 মাস বা 3.5 মাসের মতো আমদানি ব্যয় মেটানোর মতো এটি মজুদ। এই অর্থ দিয়ে আসলে ডলারকে বাজার ভিত্তিক করার যে ঝুঁকি, সেই ঝুঁকি নেওয়ার মতো পরিস্থিতি কিন্তু বাংলাদেশের নেই। এই রিজার্ভটিকে যদি 30, 40 বা 45 বিলিয়ন ডলার, আপনি জানেন করোনার সময়, করোনা মহামারীর সময় এটি 48 বিলিয়ন ডলারের রেকর্ডও হয়েছিল, সেই রকম একটি স্বস্তিদায়ক শক্ত অবস্থানে গেলে এই ডলারকে বাজার ভিত্তিক করার পরে বাজারকে স্থিতিশীল রাখার জন্য যে সুযোগ বা সামর্থ্য তৈরি হতো, সেই অবস্থানটাতে যাওয়ার সময়টা কিন্তু দিতে হবে। সেটি না হলে যেটি হবে, হঠাৎ করে হয়তো 122 টাকার ডলার 150-60 টাকা হতে পারে, সেক্ষেত্রে আবারও মূল্যস্ফীতি হবে এবং জনগণের কষ্ট হবে। আইএমএফ অতীতে আমরা দেখেছি মূল্যস্ফীতি কমানোর এই শর্তে সমস্ত শর্তই কিন্তু শিথিল করেছিল। একদম একদম পরিষ্কার। অনেক ধন্যবাদ মোস্তফা। তবে 122 টাকা তো এখন না, মোটামুটি 125 টাকার নিচে কার মার্কেট থেকে মানে ডলার কেনাও একটু কঠিন হয়ে যায়। অনেক ধন্যবাদ। ডিবিসির নির্বাচিত সংবাদ থেকে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকবেন। Brought to you by Walton Smart Freeze. বাহ, সুন্দর তো। এটা প্রোটেক্টর মেটাল ডোর, খুবই মজবুত। বেডরুমে কি দরজা লাগিয়েছো দেখি? এটা প্রোটেক্টর উডেন ডোর, পুরোটাই সানপ্রুফ। আর ওটা প্রোটেক্টর ফ্ল্যাশ ডোর, খুনি ধরে না। আর কিচেনে প্রোটেক্টর গ্লাস ডোর। সবই তো দেখছি প্রোটেক্টর ডোর। 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর। সাথে থাকলে স্বাদ বাড়ে কোকা কোলা। চুল কত ঘন টেস্ট করতে চান? 1 মানে পাতলা চুল, 2 হলে মাঝারি, আর 3 মানে ঘন। ওহ, পাতলা চুল, হেয়ার ফলের কারণে পাতলা চুল? দরকার ডাভ হেয়ার ফল রেস্কিউ। এতে আছে নিউট্রিসিরাম, যা হেয়ার ফল কমাতে সাহায্য করে। ওয়াও! ডাভ হেয়ার ফল রেস্কিউ, হেয়ার ফল কমায় প্রথম ধোয়া থেকে। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়ায় 28 বছর ধরে হাসি আনন্দের এমনই হাজারো গল্প তৈরি হয়েছে ভালোবাসার সুপারনেটে। রবি মামা, এই নেন মোজো। থ্যাংক ইউ মামা। জানি ভাই কে কোন দেশি, আমাদের মোজো খাঁটি বাংলাদেশি। মোজো ইজ দ্য বেস্ট। গ্রিএসি, এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। বিদেশে বসেই ব্যাংকিং করুন দেশে নেক্সাস পে দিয়ে। বিদেশে থেকে বিদেশি মোবাইল নাম্বার দিয়ে নেক্সাস পে রেজিস্ট্রেশন করে অথবা আগেই রেজিস্ট্রেশনকৃত বাংলাদেশি নাম্বার ব্যবহার করে প্রয়োজনীয় ব্যাংকিং করুন নিমিষেই। রেজিস্ট্রেশনের জন্য অ্যাপল অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নেক্সাস পে। নেক্সাস পে মানেই সবকিছু। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। দাগ যেখান থেকেই আসুক না কেন, তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, যার এনজাইম সমৃদ্ধ মাল্টি বুস্টার মুহূর্তেই যে কোনো রকম দাগকে দূর করে এবং এর কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতো ঝকঝকে। সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার।
প্রতিদিন আছে যে সুযোগ কাছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মিল্ক ইয়োগার্টের দুর্দান্ত কম্বিনেশনে প্রাণ মাথা আপনার হজম প্রক্রিয়াকে সতেজ রেখে আপনাকে রাখে ন্যাচারালি কুল। প্রাণ মাথা শরীরকে রাখে ন্যাচারালি কুল। বাংলাদেশ এত সুন্দর। এইটাই বাংলাদেশ। এটাও বাংলাদেশ। এমন বাংলাদেশের জন্য কার না গর্ব হয়? ক্লেমন, ক্লিয়ারলি বাংলাদেশি। কোন প্যাচেজে পড়লাম? স্যার, আমি থ্রেড পাইপের মাস্টার। এমন ভাবে প্যাচ লাগামু, আর যদি না লাগে দূরবীনে চোখ রেখে সেই ভবিষ্যৎটাও দেখে নেন। তাহলে উপায়? আরএফএল ইজি পাইপ। আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ। ফিটিংস এর সাথে জয়েন্ট হয় শক্ত ও মজবুত। থ্রেড পাইপ শুধু পেঁচায়, আর ইজি পাইপ সময় বাঁচায়। আরএফএল ইজি পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস না কিনলে লস। জানো ডেড স্কিন সেল আমাদের ব্রাইট স্কিনকে লুকিয়ে রাখে। টেপ টেস্ট করলে দেখতে পাবে। দেখলে ব্রাইট স্কিন লুকিয়ে আছে ডেড স্কিন সেলস এর নিচে। এগুলো দূর করে পন্ড স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি ফেস ওয়াশ। এই নাইসিনামাইড যুক্ত এক্সপার্ট ফর্মুলা ডেড স্কিন সেলস দূর করে আর দেয় আল্টিমেট ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। পেপসোডেন্ট চার্মি চেক। চকলেট না বাবা না, আজ মার সাথে অনেক ডিসুম হয়েছে। চকলেট খাবে, ডায়াবেটিস হবে। ডিসুম তুমি পেপসোডেন্ট দিয়ে ব্রাশ করো না? পেপসোডেন্ট চার্মি চেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাভিটি থেকে সর্বাধিক সুরক্ষা। সব সময় চকলেট মা, ডিসুম তো পেপসোডেন্ট করবে, তাই না? বিদেশে বসেই ব্যাংকিং করুন দেশে নেক্সাস পে দিয়ে। বিদেশে থেকে বিদেশি মোবাইল নাম্বার দিয়ে নেক্সাস পে রেজিস্ট্রেশন করে অথবা আগেই রেজিস্ট্রেশনকৃত বাংলাদেশি নাম্বার ব্যবহার করে প্রয়োজনীয় ব্যাংকিং করুন নিমিষেই। রেজিস্ট্রেশনের জন্য অ্যাপল অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নেক্সাস পে। নেক্সাস পে মানে সবকিছু। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। গ্রি এসি, এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। Mighty Green Apple, game changer ginger, happy speed. সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে 28 বছর ধরে হাসি আনন্দের এমনই হাজারো গল্প তৈরি হয়েছে ভালোবাসার সুপারনেটে। রবি। ওয়াও, লাভ ইউর গ্লো। কি মেখেছিস? গ্লো এন্ড লাভলি আর গ্লো এন্ড লাভলি। প্রথমে ওয়াশ, পরে ময়েশ্চারাইজ। প্রথমে গ্লো এন্ড লাভলি ফেস ওয়াশ ধুলোবালি আর মলিনতা কমায়, পরে গ্লো এন্ড লাভলি ক্রিম যা দেয় 2 ধাপে উজ্জ্বলতা। তাই প্রথমেই গ্লো এন্ড লাভলি ফেস ওয়াশ। বসতবাড়ির প্রয়োজনে গভীর থেকে পানি আনে, আরএফএল সেরা পাম্প, সবাই তো সেটা জানে। অন করলেই পানির তুফান, আরএফএল পাম্প ঝামেলার অবসান। আরএফএল পাম্পে ব্যবহৃত হয়েছে 100% কপার তারের কয়েল ও মসৃণ ব্রাস ইম্পেলার, যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। প্লাস্টিকের যুগ শেষ, ননস্টিকের যুগ শুরু। ননস্টিক এর অ্যান্টিস্টেইন পলিমার টেকনোলজি দাগ ধুলা ময়লাকে দেয়ালে লাগতেই দেয় না। সাথে ডাবল শিন, সুপার স্মুথনেস আর 5 বছরের গ্যারান্টি। এশিয়ান পেইন্টস আল্ট্রা ননস্টিক ইন্টেরিয়র প্রিমিয়াম ইমালশন। Brought to you by Walton Smart Freeze. স্বাগত আরেকবার ডিবিসির নির্বাচিত সংবাদে। রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ। স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়।
রাষ্ট্রের সব নাগরিকের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। একই সঙ্গে স্বাস্থ্য কমিশন গঠন করে সেবা বিকেন্দ্রীকরণ, বিদেশ নির্ভরতা কমিয়ে দেশেই উন্নত এবং জটিল চিকিৎসার সুযোগ তৈরি সহ দেওয়া হয়েছে নানা প্রস্তাব। এসব দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তির শিকার হননি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। আবার ব্যয়বহুল বেশিরভাগ চিকিৎসার জন্য নানা কারণে রোগীদের বাধ্য হয়েই ছুটতে হচ্ছে বেসরকারি হাসপাতালে। সেখানেও নানা অভিযোগ, জটিল রোগের চিকিৎসা আছে বিদেশ নির্ভরতাও। এই অবস্থায় নতুন বাংলাদেশের যাত্রায় নানা খাতের মতো চিকিৎসা সেবার পরিবর্তনেও গঠন হয় স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে এই কমিশন, যেখানে স্বাস্থ্য সেবাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে তুলে ধরে সবার জন্য তা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। আমরা যতই বলি না কেন যে স্বাস্থ্য সবার অধিকার, এটা তো লিগ্যাল ইমপ্লিকেশনস নাই। আমরা বলেছি যে প্রাইমারি হেলথ কেয়ার সেটা will be the constitutional obligation for the government and also will be the constitutional right for the এবং এটা বাজেট বর্তমানে খুবই কম, এই বাজেট দিয়েও করা সম্ভব যদি আমরা ঠিকমতো অর্গানাইজ করি। স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ, এ খাতের সব দপ্তর পরিচালনায় স্বাস্থ্য কমিশন গঠন এবং দেশেই জটিল রোগের চিকিৎসার সুযোগ সৃষ্টির পক্ষেও মত দিয়েছে কমিশন। স্বাস্থ্য কেয়ার দিতে হয় তাহলে পরে এটা একটা আলাদা হেলথ অথরিটির আন্ডারে আসতে হবে। তা আমরা প্রপোজ করেছি যে একটা বাংলাদেশ স্বাস্থ্য কমিশন যে ওভারসি করবে, পলিসিটার ইস্যুগুলো আলাপ করবে, আর একটা হলো স্বাস্থ্য সেবা বিভাগ, সেটা কিন্তু হবে ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে। প্রতিবেদনে আছে চিকিৎসকের সাথে ওষুধ কোম্পানির লোকজনের সরাসরি দেখা করতে না পারা এবং উপহার পাঠানো বন্ধের সুপারিশ। চিকিৎসা সেবা নিয়ে অভিযোগ ও নিষ্পত্তির জন্য ডিজিটাল অভিযোগ নিষ্পত্তি প্ল্যাটফর্ম গঠন, মানহীন হাসপাতাল ক্লিনিক বন্ধ, মেডিকেল পুলিশ গঠনের কথাও বলা হয়েছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদনে। এনাফ এমফাসিস দেওয়া হয়েছে যে যাতে আমাদের দেশের সমস্যার জন্য গবেষণা ব্যবস্থা থাকে। কমিশনের এসব সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্রুত তা বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছেন তিনি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কাজে সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। এ কাজে পর্যাপ্ত সময় দেওয়ার কথা বললেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। বলেছেন, নির্বাচন কবে হবে তা বাংলাদেশের নিজস্ব ব্যাপার, এ নিয়ে কোনো পক্ষের উপরই চাপ নেই। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে ডিক্যাপটকে অংশ নেন ইইউ রাষ্ট্রদূত। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সাথে ২৭ দেশের জোটভুক্ত ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক তুলে ধরেন তিনি তার সূচনা বক্তব্যে। বিদেশে পাচার হওয়া টাকা ফেরানো আইনি প্রক্রিয়া, এতে সময় লাগবে বলে মন্তব্য করেন মাইকেল মিলার। বলেন, জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হওয়া জরুরি। Of course, support the work of the UN fact-finding mission. Their report was জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত খুবই পরিষ্কার। পরের ধাপ হলো বিচার প্রক্রিয়া। যারা অপরাধের জন্য অভিযুক্ত তাদের বিচার হওয়া প্রয়োজন, তবে তা হতে হবে সঠিক প্রক্রিয়া মেনে। every single person for due process. নির্বাচন কবে হবে তা বাংলাদেশের মানুষ ঠিক করবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, নির্বাচনের সময় নিয়ে কোনো পক্ষকেই চাপ দেবে না ইইউ। A matter for Bangladesh to take a decision upon. নির্বাচন কবে হবে না হবে তা বাংলাদেশের মানুষ ঠিক করবে, তবে আমরা একটা সুষ্ঠু নির্বাচনে সফলতার অংশ হতে চাই। ইইউ নির্দিষ্ট কোনো তারিখে নির্বাচন হবার জন্য কাউকে চাপ দেবে না। নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে সমর্থনের কথাও জানান মিলার। The work of the Women's Reform Commission should be examined extremely carefully because it's important work. ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সকালে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না কমিশন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। যেখানে রাজনৈতিকভাবে বিতর্ক চলে সেখানে আমরা জড়িত হতে চাই না। আমরা অত্যন্ত সযত্নে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। কোনো ধরনের প্রভাব কিংবা চাপের কাছে মাথা নত করবে না কমিশন। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই। 5 জনের কমিশন, 5 জন একমত না হলে আমরা কোনো সিদ্ধান্ত নেই না। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ। ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক হোসেনকে শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এই বিষয়ে কমিশনের কিছু করার নেই বলেও জানান তিনি। একদম নিরপেক্ষভাবে কাজ করব। সভায় সকল অতিরিক্ত আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। ডিবিসি নিউজ ডেস্ক। জমির জাল নথিপত্র তৈরি এবং আদালতের আদেশের মিথ্যা তথ্য প্রচার করে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের প্রবেশমুখে নির্মাণ হচ্ছে অবৈধ স্থাপনা। অভিযানে গিয়ে দখলের সত্যতা পেয়েছে দুদক। এ সময় সংবাদ সংগ্রহে গিয়ে দখলদারের বাধার মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে নামতেই সড়কের বাম পাশে বিশাল এলাকা জুড়ে উঁচু টিনের বেড়া, ভেতরে 2.03 একর সরকারি খাস জমি দখল করে নির্মাণ করা হয়েছে শতাধিক দোকান। অভিযোগ আছে 5ই আগস্ট পরবর্তী সময়ে জাল কাগজ বানিয়ে এই জমি দখল করে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। উচ্চ আদালতের রায়ের তথ্য গোপন এবং নিষেধাজ্ঞা অমান্য করে চলছে স্থাপনা নির্মাণ, যার নেতৃত্বে স্থানীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা ওবায়দুল হুসাইন। সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্নীতি দমন কমিশনের টিম। এ সময় সংবাদ সংগ্রহে গিয়ে দখলদারের লোকজনের বাধার মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। মালিকের নাম হচ্ছে সৌদান সেনগুপ্ত। আমি সবকিছু সাদের ইনফরমেশন দিয়েছি, ওনারা আমার জিজ্ঞেস করছে, আমি যতটুকু জানি আইন সম্পর্কে অতটুকু ওনারা সহায়তা করছে। দুদক কর্মকর্তা জানান, জমির জাল নথিপত্র তৈরি এবং আদালতের আদেশের মিথ্যা তথ্য প্রচার করে দখলের সত্যতা মিলেছে। জাল দলিল খতিয়ান তৈরি করে সরকারি খাস জমিতে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করছে আইনগত সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ। মদতদাতা সহ যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে তাদের বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অন্তত 200 কোটি টাকা মূল্যের জমিতে স্থাপনা নির্মাণের কোনো অনুমতি দেয়নি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। ডিবিসি নিউজ ডেস্ক। শেষে ক্রিকেটের খবর। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের ইনজুরির সমস্যা কাটাতে বিসিবির হেলথ ডিপার্টমেন্টকে আরও উন্নত করতে হবে বলে জানিয়েছেন কোচ তারেক আজিজ। এই জায়গায় বেশ ঘাটতি আছে বলেও জানান তিনি। এদিকে ইউএই এবং পাকিস্তান সফর সামনে রেখে মিরপুরে প্রথম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। ইউএই ও পাকিস্তান সফর সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প। প্রথম দিনের ক্যাম্পে উপস্থিত মাত্র 5 ক্রিকেটার। কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও ফিল্ডিং কোচ জেমস প্যামেট ছিলেন প্রথম দিনের অনুশীলন সেশনে। এছাড়াও ছিলেন সৌম্য সরকার, তানজিদ তামিম, জাকির আলী অনিক, লিটন কুমার দাস ও মোস্তাফিজুর রহমান। তবে তাসকিনের ইনজুরি আবারও ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। সেই সাথে মোস্তাফিজকে নিয়েও থাকে অস্বস্তি। সবকিছু মিলে ক্রিকেটারদের এমন ইনজুরির পেছনে বিসিবির হেলথ ডিপার্টমেন্টকে দুষলেন কোচ তারেক আজিজ। আমাদের এই মেডিকেল যে ডিপার্টমেন্টটা সেটা অনেক বেশি আনাড়ি, এবং যে জায়গাটাতে আমরা বারবার অনেক বেশি ট্যালেন্টগুলোকে হারিয়েছি। বিকজ তার আইডেন্টিফিকেশনের যে জায়গাগুলো থাকে, আসলে প্লেয়ারটা কেন ইনজুরিতে পড়ছে এবং কোন প্রক্রিয়াতে আসলে রিকভারি করে ফেরত নিয়ে আসার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আরও বেশি মনোযোগী হওয়া দরকার এবং প্লেয়ারগুলোর প্রতি অনেক বেশি যত্নশীল হওয়া দরকার। বিকজ নট অনলি পেস বলার, অল আর ইউনিক, যে ইন্টারন্যাশনাল এরিয়াতে আপনাকে সাস্টেন করতে গেলে যে ধরনের আমি বলবো যে ঘুরে ফিরে বলতে আসলে ইকোসিস্টেম দিয়ে আপনাকে বেড়ে ওঠা দরকার, সেই জায়গাটায় আমাদের একটা বড় গ্যাপ রয়ে গেছে। টাইগার ক্রিকেটাররা পার করছে ব্যস্ত সময়। জাতীয় দলের ক্যাম্পে 5 ক্রিকেটার, বিশ্রামে 5 জন। এ দলের হয়ে খেলছেন 4 জন, পিএসএলে খেলছেন 2 জন। এই ক্রিকেটারদেরও পরিচালিত করতে হবে সুনির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে। আপনি যদি মনে করেন যে ইউএনইউ আপনাকে খুব বেশি টেনশন করতে হবে, তাহলে আমার মনে হয় যে এই যে ক্রিকেট গেম, এনিথিং ক্যান হ্যাপেন, বাট কনফিডেন্সের যে জায়গাটা আছে সেই জায়গাটায় আমার মনে হয় যে প্লেয়ার কল ফার্স্ট, দেন প্ল্যানিং এক্সিকিউশনে যে আমরা বলি যে প্র্যাকটিস মেথডটা থাকে, সেই জায়গাটায় আসলে কে কীভাবে অ্যাপ্লাই করবে। এবং টি20 অলওয়েজ মোমেন্টাম গেম, এবং এই মোমেন্টামের জায়গাটা যারা ভালোভাবে গ্র্যাব করতে পারবে সেই টিমই সেই পার্টিকুলার ডেতে জিতবে। সদ্যই আইসিসি লেভেল 3 কোর্স শেষ করে দেশে ফিরেছেন তারেক আজিজ। তার চোখে এখনো পর্যন্ত বাংলাদেশের অন্যতম সেরা বোলার মোস্তাফিজুর রহমান। আমি মনে করি যে বাংলাদেশের
ওয়ান অফ দ্য বেস্ট বোলার মুস্তাফিজুর রহমান। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকবেন।